পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমাদের আজকে আলোচনার বিষয় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক পর্যটন সম্পর্ক। আপনারা নিশ্চয়ই এতদিনে অবগত আছেন ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক পর্যটন সম্পর্ক কিছুটা সম্পর্ক অবনতির মুখে। ইন্ডিয়া আমাদের জন্য ভিসা বন্ধ রেখেছে, বাংলাদেশ থেকে পর্যটক সেইভাবে ভারতে যেতে পারছে না, ভারত থেকেও খুব একটা পর্যটক আসছে না। তো এই দ্বিপাক্ষিক সম্পর্কে বর্তমান পরিস্থিতি কীরকম প্রভাব ফেলছে এই নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের মাঝে আজকে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অরেঞ্জ ট্যুরের স্বত্বাধিকারী পলাশ রহমান। আমরা এখন ওনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো। পলাশ ভাই, আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। পলাশ ভাই, আমরা প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাই যে কিছুদিন আগে ইন্ডিয়ার বেশ কিছু হাসপাতাল, হোটেল তারা বলল বাংলাদেশিদেরকে তারা থাকতে দিবে না, বা ডাক্তাররা বলল চিকিৎসা করবে না। সেখান থেকে তারা এখন বর্তমানে সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টে বলছে যে আপনারা আসেন, আমরা আপনাদের চিকিৎসা করব, বা হোটেল বলছে আমরা আপনাদেরকে রুম দিব। এমনকি কিছু কিছু হোটেল মনে হয় 10% ডিসকাউন্ট দেওয়ার কথাও ঘোষণা করছে। বিষয়টা কিভাবে দেখছেন? আমি এর আগেও আপনার একটা এই প্রোগ্রামেই পর্যটনের 10 দিগন্তের প্রোগ্রামে বলছিলাম যে ইন্ডিয়া আসলে এই ধরনের হুমকি বা আমাদের পর্যটন মানে ভিসা অফ করে দিয়ে বেশি দিন থাকতে পারবে না, তার কিন্তু মানে মানে উত্তরটা এখনই চলে আসছে। এটার জন্য খুব বেশি সময় নিতে হয় না, অপেক্ষা করতে হয়নি। তো আলটিমেটলি তারা আমাদের ভিসা অফ করে দিবে। আমাদের স্বাস্থ্য খাতে আসলে যারা ওখানে চিকিৎসা নিতে যাবে তাদেরকে যেতে দিবে না। মানে এগুলো আসলে পুরো রাজনৈতিক ইস্যু। আলটিমেটলি ইন্ডিয়ান স্বাস্থ্য সেবায় সাহায্য না নিয়েও আমরা চলতে পারি, এটা হলো যে বাস্তবতা। এই বাস্তবতা বলার কারণও আছে, কারণ হলো আমাকে আপনার দেখতে হবে যে ইন্ডিয়াতে আসলে কারা যাচ্ছে। আমাদের দেশে ইন্ডিয়া যাচ্ছে হলো যে আসলে পর্যটন, মানে পর্যটকরা যাচ্ছে, এবং আরেকটা শ্রেণীর লোক যাচ্ছে যারা কিনা আসলে বিদেশ যাচ্ছে, মানে তারা ফরেন কোনো ট্রিপে যাচ্ছে। এখন তারা অনেক সময় হয়তো বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড যাওয়ার যে ভিসা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা সেটা পূরণ করতে পারতেছে না। তো তারা কী করতেছে যে হ্যাঁ আমি ফরেন একটা ট্যুর দিয়ে আসতেছি, ইন্ডিয়া যাচ্ছে। তো ইন্ডিয়াতে কিন্তু সে যাচ্ছে আসলে ট্যুরিস্ট হিসেবে, কিন্তু ট্যুরিস্ট হিসেবে যাওয়ার ফলেও সে ওখানে যাচ্ছে যে আচ্ছা আসছি, আমি একটু আমার স্বাস্থ্যটা চেক আপ করে যাই। তো যার ফলশ্রুতিতে আসলে ওখানে একটা বিশাল হেলথ ট্যুরিজমের একটা আবির্ভাব ঘটছে, যেটা কিন্তু ইন্ডিয়াতে আগে ছিল না। হয়তো লাস্ট 10 ইয়ার্স বা আমি সর্বোচ্চ ধরি 15 বছরে এটা খুব মানে বিস্ফোরণ ঘটছে। এখন এই বিস্ফোরণটা কেন ঘটছে? কারণ আমাদের একটা বিশাল অংশ ট্যুরিস্ট হিসেবে যাচ্ছে, ট্যুরিস্ট হিসেবে যে ওখানে ওদের একটা মানে হেলথ প্যাকেজের একটা সার্ভিস নিয়ে আসতেছে। তার মানে এই না যে আমাদের পুরো চিকিৎসা ব্যবস্থা ইন্ডিয়ার উপর নির্ভরশীল। আমাদের বর্তমানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, আপনি মানেন অথবা নাই মানেন। তো এখন ওরা যেটা দেখতেছে, আপনি ইন্ডিয়াতে বিশেষ করে কলকাতাতে বাংলাদেশিদের উপরে, আমি বলতেছি না বাঙালি মানে ইন্ডিয়ান কলকাতা বাঙালি বা বাংলাদেশের, আমরা বাংলাদেশি যারা, তাদেরকে টার্গেট করে ইন্ডিয়ার একটা কর্পোরেট জগৎ বলেন আর যাই বলেন না কেন, তারা বিশাল একটা ইনভেস্ট করছে হসপিটালের পিছনে। তো এখন এই যে ইন্ডিয়াতে বা কলকাতাতে বিশেষ করে যে স্বাস্থ্যসেবা বলা হচ্ছে যে খুব রমরমা অবস্থা, আপনাকে দেখতে হবে ইন্ডিয়াতে যে হসপিটালগুলো নতুন হয়েছে তার যদি আমি ধরে 100টা ধরি, তো 100টার ভিতরে 99টা হলো বাংলাদেশি দের জন্য টার্গেট করে ওরা করছে। মানে এটা শুধু ইন্ডিয়া বলছেন নাকি শুধু কলকাতা? আমি কলকাতার কথা বলতেছি। কলকাতার যদি আমি ইন্ডিয়ার অ্যানাদার পার্টগুলো নিয়ে কথা বলতেছি না, যেহেতু কলকাতা এখন আমাদের সাথে একটা দ্বন্দ্ব চলতেছে, যেটাই নিয়ে হোক, মানে সম্পর্ক খুব একটা ভালো না খারাপ না, রাজনৈতিক যে ইস্যুগুলোকে টার্গেট করে হচ্ছে, আমি সেটাতে বলতেছি যে এখানে ইন্ডিয়াতে এখন ইন্ডিয়ার কলকাতাতে যে পরিমাণ হসপিটাল হচ্ছে প্রাইভেট হসপিটাল, সেই হসপিটালগুলোর অধিকাংশ আমি বলবো যে 100 জনের 90 জনই হলো যে বাংলাদেশি রোগীকে টার্গেট করেই করছে। আর এটা করার কারণে, এটা তো আমরা উদাহরণ কেন আমি বললাম যে আমরাই তো কদিন আগে ইন্ডিয়াতে রোগী পাঠাইছি, যেহেতু আমরা ট্যুরিজম নিয়ে কাজ করি। হেলথ ট্যুরিজম নামে একটা এখন যে একটা
কি বলবো যে বিজনেস মানে ডেভেলপ আইডিয়া হচ্ছে, বা বিজনেস আছে, হেল্প প্রয়োজন। এটার তো আমরাও সহযোগী। আমরাই তো ইন্ডিয়াতে অনেক হসপিটালের সাথে এগ্রিমেন্ট করা আছে যে বাংলাদেশিদেরকে আমরা ইন্ডিয়াতে পাঠাচ্ছি। এখন যে জিনিসটা হচ্ছে আলটিমেটলি এই হসপিটালগুলো, ওই হসপিটালগুলোতে আমি আগেই বললাম যে 100 জনের 90 জন যাচ্ছে বাংলাদেশ থেকে, 10 জন হলো যে কলকাতার বিভিন্ন লোকজন যাচ্ছে টাকাওয়ালা। তো এখন এই 10 জনের উপরে এতগুলো হসপিটাল টিকে থাকা সম্ভব না। 10% উপরে, আমি 10 জন বলবো না, 10%-এর উপরে, মানে 10 জন মানে শতকরা 10 জন, এটা এখন আপনি যে বলছেন। ওরা যেটা বলতেছে যে 10% স্যার, আমি এবং দেখছি 25%ও স্যার দিচ্ছে। এখন আমরা তো আমাদের দেশ থেকে তো ভিসাই অফ, মানে ইন্ডিয়ান ভিসা আমরা পাচ্ছি না, তো যাচ্ছে না। এখন আপনি হেলথ ট্যুরিজমের কিছু ভিসা দিচ্ছে, মানে হেলথের উপরে কিছু মেডিকেল ভিসা বলে যেটা দিচ্ছে, কিন্তু এটা তো পর্যাপ্ত না। আমি শুরুতেই বলছি যে বাংলাদেশের ট্যুরিস্টরা ইন্ডিয়াতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসায়, যে আমি ফার্স্ট কোনো একটা বিদেশ ঘুরতে যাচ্ছি আর কি। আমাদের মানে এটা হলো যে আসলে নিজের মনকে বোঝার জন্য যে আমি অন্য কোথাও যেতে পারতেছি না, ইন্ডিয়াতে যাচ্ছি, আমি এটা ফরেন ট্রিপে যাচ্ছি। এখন ফরেন ট্রিপে যাচ্ছি, ওকে ফাইন, আমি একটু আমার স্বাস্থ্যটাও এখানে একটু দেখা চেক আপ করে যাই। ওই বাবদও কিন্তু হিউজ মানুষ। এখন আপনি ট্যুরিস্ট ভিসা বন্ধ করে রাখছেন, মেডিকেল ভিসা দিচ্ছেন, এই মেডিকেল ভিসাতে তো আপনি এগুলো কভার করতে পারবেন না। আর আলটিমেটলি হলো যে যারা ওখানে যাচ্ছে ওই ট্যুরিস্ট হিসেবে যে হেলথ চেক আপ করছে, ওরা তো বাংলাদেশে এটা খুব ভালো পাচ্ছে, তো সো আমি ইন্ডিয়াতে কেন যাব? তো আলটিমেটলি ইন্ডিয়া যেই ভিসা অফ করছে, এটা রাজনৈতিক ইস্যু আমাদের এবং তাদের ভিতরে রাজনৈতিক ইস্যু। এটা আমার মনে হয় না এটা বেশি দিন টিকে রাখতে পারবে, কারণ অলরেডি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার কলকাতার বিভিন্ন অংশে অলরেডি ব্যবসায়ীরা বিদ্রোহ, মানে আমার মনে হয় যে কিছুদিন পরে বিদ্রোহ করে ফেলবে, অসন্তুষ্টি প্রকাশ করতেছে। এবং এটার একটা মনে হচ্ছে যে আমি যতটুকু আরেকটা ভবিষ্যৎবাণী করে যাই, এর আগের এপিসোডে করে গেছিলাম, সেটা হয়ে গেছে, আরেকটা করে যাই যে ইন্ডিয়ান ব্যবসায়ীরা হয়তো খুব শীঘ্রই রাস্তায় নেমে যাবে যে বাংলাদেশিদেরকে ভিসা দাও। আচ্ছা, এই পয়েন্টে, এই ভিসা ইস্যুতে আমি একটু বলি। সেটা হচ্ছে, ধরেন মেডিকেল ভিসা তো সাধারণত 6 মাসের থাকে, তো আমাদের ভিসা এখানে বন্ধ আছে প্রায় 6 মাস। এখন তো মেডিকেল ভিসাও খুব একটা ইস্যু হচ্ছে না, আবার ট্যুরিস্ট ভিসাও বন্ধ। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন, হয়তো কলকাতা বা বাংলাদেশের সাথে যাদের বিজনেস আছে তারা হয়তো রাস্তায় নামবে বা আন্দোলন করবে বা সরকারের কাছে আরও জোরালো দাবি জানাবে। তো আপনি কি মনে করেন যে এটা ওদের ভিসা কবে চালু হতে পারে? ইন্ডিয়ান ভিসা কবে স্বাভাবিকভাবে চালু হতে পারে? এটা অনুমান, আমার অনুমান যদি সঠিক হয়ে থাকে, আপনি দেখবেন যে জানুয়ারির মাঝামাঝিতে ইন্ডিয়া এটা মানে ওকে করে দিবে, কারণ ওরা এটা না হলে ওরা আসলে টিকবে না, চলতে পারবে না। আপনি যে যাই বলুক না কেন, ইন্ডিয়ান ন্যারেটিভে আমাদের ব্যাপার নিয়ে প্রচার করা হয় যে আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল, কিন্তু এই ইন্ডিয়া ভিসা অফ করে দেওয়াতে যেটা এখন প্রমাণিত হইলো যে বাংলাদেশ ছাড়া ইন্ডিয়ার কলকাতা অচল। আমি বলবো না ইন্ডিয়া অচল, আমি বলবো যে ইন্ডিয়ার কলকাতা অচল। কেন বলবো না? বলবো কারণ হলো, দেখেন বাংলাদেশের থেকে যে পরিমাণ রেমিটেন্স ইন্ডিয়াতে যায়, সেটা আমেরিকা লন্ডনের বা ওই অংশের পরেই বাংলাদেশের অবস্থান। তা আপনি তো আপনার বিজনেস এরিয়া হারাচ্ছেন। এখন এই বিজনেসে এই এরিয়াতে কে ঢুকতেছে? চায়না ঢুকতেছে, পাকিস্তান ঢুকতেছে, তুর্কিরা ঢুকতেছে। আলটিমেটলি কার লাভ হচ্ছে? আমি কিন্তু আপনার কাছ থেকে যে পণ্যটা আনতেছি বা আমি যে সেবাটা নিচ্ছি, আমি কিন্তু টাকা খরচ করতেছি। আমার দেশের রেমিটেন্স মানে ডলার খরচ করতেছি, আমি আপনার দেশে গিয়ে টাকা খরচ করছি, আলটিমেটলি লস টাকার হচ্ছে, আমার লস হচ্ছে না। আমি তো সেটা ইন্ডিয়াকে দিতাম, সেটা ইন্ডিয়াকে না দিয়ে এখন পাকিস্তানকে দিচ্ছি, চায়নাকে দিচ্ছি, তুর্কিতে দিচ্ছি। আমার তো বাংলাদেশিরা হলো যে আসলে ভ্রমণ প্রিয়, সেই সাথে হলো তারা ভোজন রসিক, সেই সাথে তারা টাকা উড়ানোর পিছনে চিন্তা ভাবনা করে না। তো আলটিমেটলি সেই টাকাটা আগে ইন্ডিয়াতে আমি খরচ করতাম, সেটা এখন আমি চায়না চলে যাচ্ছি, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি। এই জায়গায় আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে ভারত আমাদেরকে ভিসা দিতে নানা রকম উদাসীনতা দেখাচ্ছে। আমি যদি জিনিসটাকে সরাসরি উদাসীনতা বলি, তো এই উদাসীনতার সুযোগ, ভারতের এই ভিসা সংক্রান্ত উদাসীনতার সুযোগ এরা চায়না গ্রহণ করছে কিনা আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের লোকজন ইন্ডিয়া ভিসা পাচ্ছে না, কিন্তু তারা অন্য কোথাও যাবে না, এটা তো হতে পারে না। অবশ্যই মানুষ এখন চায়নার দিকে যাচ্ছে। আর চায়না লাস্ট 24-এর আন্দোলনের পরে, 5ই আগস্টের পরে, আপনি যদি রাজনৈতিকভাবেও চিন্তা করেন, চায়না টোটাল ফায়দাটা লুটে নিচ্ছে। চায়না সেটা পাকিস্তানের মাধ্যমে নিচ্ছে, চায়না নিজের মাধ্যমে নিচ্ছে। আলটিমেটলি আপনি যদি দেখেন, আমাদের দেশে ইন্ডিয়া থেকে ছাত্ররা এসে মেডিকেলে পড়াশোনা করে, আমাদের প্রায় 25
থেকে মানে 4000 বা 5000-এর উপরে ইন্ডিয়ান স্টুডেন্টরা আমাদের মেডিকেলগুলোতে পড়াশোনা করে, যারা কিনা আমাদের এখান থেকে ডিগ্রি নিয়ে ইন্ডিয়াতে সার্ভিস দিচ্ছে। সেম অবস্থাটা চায়না আরও 10 বছর বা 5 বছর আগে থেকে বাংলাদেশ থেকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে তাদের চায়নাতে পড়াশোনা করার জন্য মেডিকেলের উপরে। তো এখন দেখেন এই মেডিকেলে যারা চায়নাতে পড়তেছে তার একটা বিশাল অংশ, আপনি এটা যদি আমার কাছে ওইভাবে মানে পরিসংখ্যান নাই, তারপর আমি যদি আমার যেহেতু আমি ট্যুরিজম নিয়ে ব্যবসা করি, আমি যেটা দেখি বা আমার মাথায় যেটা বলে বা আমার এটা অ্যানালাইসিস যেটা হয় যে প্রায় 10,000-এর উপরে বাংলাদেশের স্টুডেন্ট চায়নাতে পড়াশোনা করতেছে এই মুহূর্তে বা করছে। তো তারা তো একটা অংশই চায়নাতে রয়ে যাচ্ছে। তারা কিন্তু এই যে এখন যারা চায়নাতে যাচ্ছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য, ট্যুরিজমের ঘোরার জন্য, আমাদের আগে হয়তো কি আমরা বিদেশ যাচ্ছি মানে হলো যে ইন্ডিয়াতে যাচ্ছি, একটা অংশের কাছে এটা মনে হইতো। এখন কিন্তু আসলে বিশ্ব অনলাইন জগৎ, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে বিশ্ব ভ্রমণের একটা যে কালচার তৈরি হয়ে গেছে আমাদের এই জেনারেশনের ভিতরে, তারা 10 টাকা ইনকাম করলে 8 টাকায় ভ্রমণের পিছনে খরচ করতেছে। তো যার জন্য হলো ইন্ডিয়া অলরেডি দেখা শেষ, তারা এখন চায়নাতে যাচ্ছে। আমি এর আগের এপিসোডে বলে গেছি যে চায়না হলো যে পরবর্তী ট্যুরিজমে তারা অ্যাট্রাকটিভ, মানে আমাদের একটা বিশাল অংশকে নিয়ে যাবে। আমি আজকের প্রোগ্রামে বলে যাই বাংলাদেশের জেনারেশন, মানে এই যে নেক্সট জেনারেশন বা এখনকার যে জেনারেশন আছে তাদের পরবর্তী ডেস্টিনেশন হবে পাকিস্তান। রিসেন্ট এই গত 3 মাসে বাংলাদেশে না হলো 100-এর উপরে না 1000-এর উপরের লোক ডাইরেক্ট পাকিস্তান ভিজিট করতেছে, এবং তারা যে পরিমাণ ফুটেজগুলো ইউটিউব বলেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছে, আপনি 100% নিশ্চিত থাকেন 2025 সালে বাংলাদেশের একটা বিশাল অংশ পাকিস্তানে চলে যাবে তাদের নেক্সট ডেস্টিনেশন হিসেবে। তো আলটিমেটলি চায়নার পরে এরপর আসতেছে পাকিস্তান। এটা হলো যে আমার মেন কথা, যদি আপনি টপিক ধরেন। তো পলাশ ভাই, আপনি প্রসঙ্গক্রমে বেশ কয়েকটা দেশের নাম বললেন, পাকিস্তান বললেন, চায়না বললেন, তুরস্কও বললেন। তো পর্যটক তো অ্যাকচুয়ালি স্বাধীন, তাকে তো কোনোভাবে আটকানো যাবে না, সে তার পছন্দ মতো জায়গায় ঘুরবে। তো একইভাবে আমি যদি শুধু বাংলাদেশের পর্যটকরা তো বাইরে যাবে, বিকল্প দেশ, এই দেশ ওই দেশ, এটা খুঁজতেছি, তো আমাদের প্রতিবেশী দেশ ভারতেও তো বিরাট একটা জনসংখ্যা আছে, আমরা তাদেরকে কিভাবে বাংলাদেশের দিকে আনতে পারি, বাংলাদেশকে তাদের ভ্রমণের গন্তব্য হিসেবে জনপ্রিয় করতে পারি, এই বিষয়ে যদি কিছু বলতেন। এই বিষয়ে বলার আগে আমি বাংলাদেশ গভর্নমেন্টের একটা ডিসিশনের আসলে বিরুদ্ধে আমি বলবো বা আমি এটা প্রতিবাদ জানাবো। বাংলাদেশ গভর্নমেন্ট হলো ত্রিপুরা আমাদের এম্বাসিতে ইন্ডিয়ান কিছু উগ্রপন্থীদের হামলার কারণে বাংলাদেশে ভিজিটের ক্ষেত্রে ইন্ডিয়ানদের ভিসার ব্যাপারে কিছুটা একটু হয়তোবা কঠিন করছে, বা আগেও আমাদের ভিসা পেতে আসলে খুব কঠিন হতো, একটু কঠিন ছিল, এখন একটু কঠিন করে দিচ্ছে। আমি বলবো যে না, এটার কোনো দরকারই ছিল না। আমার এখন আমি যদি বাংলাদেশ গভর্নমেন্টের জায়গায় থাকতাম, আমি ইন্ডিয়ানদের জন্য বাংলাদেশের ভিসা উন্মুক্ত করে দিতাম, বা আরো সহজ করে দিতেন নাকি? ওই তো সহজ করে দিতাম, যে একদমই খুব ইজি করে দিতাম যে তুমি ভিসা নিয়ে বাংলাদেশে আসো। কারণ এটা বলতেছি, আমাদের কলকাতার, বিশেষ করে কলকাতার ভাই এবং বোনরা বা দাদা বা দিদিরা, বাংলাদেশের ব্যাপারে তারা একটা খুবই খারাপ একটা নেগেটিভ ধারণা আছে তাদের মাথায়। এখন পর্যন্ত আমি যতগুলো কলকাতার মানে এবং ইন্ডিয়ানদের আমি সার্ভিস দিচ্ছি, তারা বাংলাদেশে এসে আমার সার্ভিস নিচ্ছে, অরেঞ্জ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের, তারা যাওয়ার পথে সবাই বলছে যে দাদা আসলে আপনাদের ব্যাপারে আমাদেরকে খুব নেগেটিভভাবে বোঝানো হয়। এখন এই বোঝানোটা কারণ আছে, কারণ দেখেন আমরা 47-এ দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান হোক আর যেটা এখন বাংলাদেশ, আলাদা হয়েছে, কিন্তু আমাদের সেম ভাষাভাষীর লোকজনই কলকাতার, তারা কিন্তু আলাদা ইন্ডিয়ার সাথে জড়ে গেছে, তারা কিন্তু স্বাধীন হয় নাই, তারা হিন্দি ভাষাভাষীদের আন্ডারে চলে গেছে। আর আমরা কিন্তু ভাষার জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলছি। সেই বাংলাদেশের মানে অবস্থাটা এখন, বাংলাদেশের যদি অবস্থানটা যদি অর্থনৈতিক এনাদার সকল কিছু যদি আপনি মানে চিন্তা করেন, ইন্ডিয়ান 2টা প্রদেশের সাথে আপনি মিলাইতে পারবেন, সেটা হলো কেরালা এবং রাজস্থান বা ওই যে ওই অংশটা, ওদের সাথে বাংলাদেশে মিলাইতে পারেন, কিন্তু কলকাতার সাথে বাংলাদেশে মিলানোটা আসলে খুবই টাফ। মানে মিলাতে চাচ্ছেন কি ভাষার দিক দিয়ে নাকি স্বাধীনতার দিক দিয়ে? অর্থনৈতিক, সামাজিক সকল দিক থেকে বাংলাদেশ কলকাতার থেকে আরো, মানে আমি বলবো যে 10 গুণ আগানো। আচ্ছা, হ্যাঁ, তাদের জিডিপি যদি হিসাব করেন, বাংলাদেশের জিডিপি কলকাতার জিডিপি আকাশ পাতাল পার্থক্য। আচ্ছা, তো আপনি করলেন কি, মানে কেরালার সাথে কোন দিক দিয়ে? আমি কেরালার বলবো এই কারণে, কেরালার সব দিক দিয়ে তারা উন্নত, তাদের সামাজিক, অর্থনৈতিক
এবং আমি বলবো যে তাদের রাজনৈতিক এটা, যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, কলকাতারা ওরাও বাংলা ভাষায় কথা বলে, কিন্তু ওরা আমাদের ব্যাপারে জানে খুব কম, এবং ওদের মিডিয়া যা বলে তাই বিশ্বাস করে বা তাই ওরা জেনে আসতেছে। কিন্তু দেখেন আমাদের জন্য পজিটিভ হোক আর নেগেটিভ হোক, ইন্ডিয়ান সকল মিডিয়া কিন্তু আমাদের দেশে উন্মুক্ত। আমাদের কোনো মিডিয়া কিন্তু কলকাতা বা ইন্ডিয়াতে উন্মুক্ত না। এখন এটা কারণটা কি? এই কারণটা হলো যে আমরা যে উন্নত হচ্ছি বা আমরা সব দিক দিয়ে আগায় যাচ্ছি, কলকাতার এটা যদি মানুষজন চিন্তা করে যে আমার সাথে এটা মিলায়, তাহলে দেখবে যে ওদের গভর্নমেন্ট তো ওদেরকে অনেক কিছুই দিচ্ছে না, বা ওদের গভর্নমেন্ট বাংলাদেশের থেকে তো আমরা অনেক পিছিয়ে আছি, তাহলে বাংলাদেশ স্বাধীন হয়ে তো ওরা অনেক ভালো কিছু করতেছে, যার জন্য এটা রাজনৈতিক, এটা ভৌগোলিক অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, যার জন্য ওরা এটা জানে না। কিন্তু আমাদের ব্যাপারে তাদের অনেক মিস ইনফরমেশন তাদেরকে দেওয়া হয়। যেমন যারা বাংলাদেশে আসে তারা সেকেন্ড বার যে বাংলাদেশ বিরোধিতা করে না, অন্তত বাংলাদেশের বিরোধিতা তারা করে না। এটা কি মানে বাংলাদেশ বিরোধিতা করে না, নাকি তারা বাংলাদেশ সম্পর্কে একটা খুব ভালো পজিটিভ আইডিয়া নিয়ে তারা উন্নত হচ্ছে, তারা স্বাবলম্বী হচ্ছে, তাদের আর্থসামাজিক এবং তাদের ভৌগোলিক সবকিছুই, আসলে আমি বলবো যে তারা আমাদের সম্বন্ধে যেই ইনফরমেশনগুলো জানে সেটা এসে দেখে যে এটা টোটালি ভুল, রং ইনফরমেশন তাদেরকে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে এই ইনফরমেশনগুলো যতদিন পর্যন্ত তাদের ভিতর থেকে না বাইর করা যাবে বা তাদেরকে আমাদের মেইন ইনফরমেশনগুলো দেওয়া হবে বাংলাদেশের ব্যাপারে তারা না জানবে, ততদিন আমাদের বিরোধিতা তারা করবেই। তা আমি যদি বাংলাদেশ গভর্নমেন্টের জায়গায় ওই জায়গাটায় থাকতাম, তাহলে আমি এই মুহূর্তে, ইন্ডিয়া আমাদের ভিসা অফ করে দিচ্ছে বা দিচ্ছে না, আমি এখন বলতাম ভাই আমার উন্মুক্ত, তোমার ভিসাও লাগবে না, তুমি আসো এয়ারপোর্টে এসে অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশ ভিজিট করে যাও। এটা আপনি করেন বা না করেন, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে পর্যটকদের একটা বিশাল অংশ হবে ইন্ডিয়ান, যারা কিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশ সম্বন্ধে জানবে, বুঝবে। এটা হলো আগামী 10 বছরে বাংলাদেশে পর্যটন খাতে হলো বিশাল একটা, মানে কি বলবো, হিরোশিমার যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণ ঘটবে। এখন দেখার বিষয় হলো যে এটা আমরা নিতে পারবো কিনা। আমার দৃষ্টিকোণ থেকে বা আমার জ্ঞানে যেটা বলে, আমাদের প্রশাসনের যে উদাসীনতা এবং প্রশাসনের যে লেজে গোবরের অবস্থা, আমার মনে হয় না তারা এটা নিতে পারবে। তাই আমি আপনার এই অনুষ্ঠানে তাদেরকে, যারা আমার এই বিশেষ করে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের তারা যারা নীতি নির্ধারণ আছেন, তাদেরকে বলবো প্লিজ পর্যটনটা নিয়ে একটু সময় দেন, পর্যটনের ব্যাপারগুলো নিয়ে আপনারা আগান। কারণ বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল চাবিটা কাঠি হইতে পারে বাংলাদেশের পর্যটন। তো এটা যারা যতটা দ্রুত বুঝতে পারবে, আমার মনে হয় যে আমাদের দেশ আরো আগায় যাবে। জি, আজকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন। পর্যটনের 10 দিগন্তে আমন্ত্রণ জানানোর জন্য সুমন ভাই এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে এই অনুষ্ঠানটা যারা দেখতেছেন বাংলাদেশ এবং বিশেষ করে বাংলাদেশের বাইরে, আমাদের কলকাতা হোক, আমি বারবার কলকাতা বলি এই কারণে, কারণ তাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে। আমরা যতই না রাজনৈতিক মানে ব্যাপারে বিভক্ত থাকি না কেন, কিন্তু দিন শেষে আসলে আমরা বাংলা ভাষী, বাংলাদেশি, বাঙালি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশে আসুন, বাংলাদেশ সম্বন্ধে জানুন। আমার ফার্স্ট কথাটাই থাকবে বাংলাদেশ সম্বন্ধে জানেন। কারণ বাংলাদেশ সম্বন্ধে আপনি যতটা জানবেন ততটাই আবেগে আপ্লুত হবেন। কারণ আসলে আপনাদেরকে এখন পর্যন্ত, সেটা যেভাবেই হোক না কেন, আপনাদের প্রশাসন বা আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যাই বোঝানো হয় না কেন, আমাদের টোটাল ভিন্নভাবে আপনাদেরকে সামনে উপস্থাপন করা হয়। আমরা বাংলাদেশ সর্বশেষ হচ্ছে বাংলাদেশে আপনাদেরকে আতিথ্যতা গ্রহণ মানে দেওয়ার জন্য বসে আছে বা ওদিকে আগ্রহ আছে। বাংলাদেশে আসুন, বাংলাদেশ ভিজিট করুন এবং বাংলাদেশ সম্বন্ধে জানুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো সম্মানিত দর্শক, এতক্ষণ নিশ্চয়ই আমাদের আলোচনা শুনলেন। আমাদের আজকের আলোচনায় অধিকাংশ সময় কলকাতাই বেশি আসলো। আসলে কলকাতা আর আমাদের তো ভাষা প্রায় একই। আর বাংলাদেশিদের ক্ষেত্রে বিরাট একটা অংশ সবসময় কলকাতা যায়, আসে, শপিং করে, চিকিৎসা নিতে যায় অনেকেই, যেটা পলাশ ভাই বললেন। এটা শুধু কলকাতার ক্ষেত্রে না, সারা ইন্ডিয়াতে বহু জায়গায় মানুষ হয়তো ঘুরতে যায়, ঘুরতে গিয়ে একটা প্রাথমিক চিকিৎসাও নিয়ে আসে, যার জন্য বিগত 1 দশক বা এরকম একটা সময় থেকেই ইন্ডিয়াতে আমাদের মেডিকেল ট্যুরিজম অনেক ডেভেলপ করছিল। তো সাম্প্রতিক সময়ে নানা কারণে এখন যেহেতু ইন্ডিয়ার ভিসা বন্ধ আছে, মেডিকেল ভিসাও বন্ধ আছে, তো এই নিয়ে দুই দেশের একটু সম্পর্ক বলতে গেলে অবনতির দিকেই যাচ্ছে। কলকাতা থেকে যেইভাবে ব্যবসায়ীরা, তাদেরই গণমাধ্যমের রিপোর্ট আসছে, তারাই এখন সরকারের কাছে আবেদন করছেন যেন ভিসা খুলে দেওয়া হয় বা ভিসা চালু করে দেওয়া হয়, আমরা যা বলি না কেন। তো আমাদের
একটা আত্মার টান তো আছেই, আত্মিক একটা টান আছেই। তো সেই টানের সূত্র ধরেই আবার আমি যদি পলাশ ভাইয়ের কথা থেকেই বলি, যে সেটা হচ্ছে আমরা শুধু ভারত ভ্রমণ করি, সারা ভারত ভ্রমণ করি, ভারতের সেই তুলনায় তো ভারতের পর্যটকও আমাদের দেশে আসতে পারে। সেই জায়গায় হয়তো ভিসার যদি জটিলতা থাকে, সেই জটিলতাটাও নিরসন করা দরকার। আমরা বাংলাদেশ পর্যটন অনেক সময় বিদেশি ট্যুরিস্ট এরকম একটা করি, আমরা প্ল্যান করি, পরিকল্পনা করি যে আমরা কিভাবে বিদেশি পর্যটক বাংলাদেশে আনবো। তো ইন্ডিয়াও তো আসলে বিদেশ, তো আমরা তো প্রাথমিক টার্গেট ইন্ডিয়াকেও করতে পারি। আমরা যেমন খুবই স্বল্প খরচে ইন্ডিয়া ঘুরতে যাই, ইন্ডিয়ার পর্যটকও তো খুবই অল্প খরচে বাংলাদেশ ভ্রমণে আসতে পারে। আশা করি সরকারের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা এই বিষয়টা বিবেচনা করে দেখবেন। সেই প্রত্যাশা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।